তোমরা যারা ক্লাস 9 বা নবম শ্রেণীতে পড়ছো, আজকের ভিডিওতে তোমাদের জন্য রইল ফার্স্ট সামেটিভ পরীক্ষার বাংলা সাজেশন। ফার্স্ট সামেটিভে যতগুলো গল্প কবিতা রয়েছে সবগুলো আমি লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি। যারা সেই ক্লাস মিস করে গেছো, আমি অনুরোধ করব তোমরা সাজেশন ভিডিও দেখবার আগে সেই ক্লাসগুলো অবশ্যই একবার হলেও দেখে নাও। আমার বিশ্বাস প্রত্যেকটা গল্প কবিতা তোমার মাথাতে চিরকালের মতো গেঁথে থাকবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা আগের ক্লাসগুলো দেখেছো তারাও নিচে কমেন্টে অবশ্যই জানিও। যারা আগের ক্লাসগুলো মিস করে গেছো, তোমাদের সুবিধার্থে ফার্স্ট কমেন্ট আর ডেসক্রিপশনে লিংক রইল। সেই লিংকে ক্লিক করে তোমরা আমাদের ক্লাসগুলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, নোঙর, দাম সবকটা ক্লাস পর পর দেখে নিতে পারবে। সাজেশনের শুরুতেই বিধিসম্মত সতর্কীকরণ। দেখো বন্ধুরা, ক্লাস 9-এর প্রশ্ন স্কুল করবে। পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল আছে, প্রত্যেক স্কুলের প্রশ্ন আলাদা হবে। তাই আমি যদি দু চারটে প্রশ্ন বলে দিই এই প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের সব স্কুলে আসবে, এমনটা কোনোদিনও হবে না। আগে বুঝতে হবে, কিছু স্কুলে চেনা ছকে সহজ প্রশ্ন হবে, কিছু স্কুলে একটু কঠিন প্রশ্ন হবে, আবার কিছু স্কুলে এমন হয় যে একেবারে চিরাচরিত প্রশ্নের বাইরে গিয়ে প্রশ্ন অন্য ধরনের হয়। এমনও কিছু স্কুল আছে যেখানে বোর্ডের যে সিলেবাস সেটাকে না মেনে নিজেদের মতো করে গল্প কবিতা বাছাই করে সেখান থেকে ফার্স্ট সামেটিভ নেওয়া হয়। আলোচনার শুরুতেই বলে রাখি, পর্ষদ নির্দেশিত ফার্স্ট সামেটিভ পরীক্ষার সিলেবাস কি? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, ধাতু ও প্রত্যয়, ভাব সম্প্রসারণ, দাম, নোঙর, ইলিয়াস, ধীবর বৃত্তান্ত। তোমাদের পাঠ্য বই থেকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ইলিয়াস, ধীবর বৃত্তান্ত, নোঙর, দাম এই কটা গদ্য পদ্য। তোমাদের ব্যাকরণ বই থেকে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন সঙ্গে ধাতু প্রত্যয়, আর নির্মিতি অংশ থেকে ভাব সম্প্রসারণ। এটাই হলো তোমাদের সিলেবাস। তো এই সিলেবাসের কোন অংশ থেকে কোন কোন প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবার একে একে সেটা আমি বলবো। শুরুতেই কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মাত্র একটা প্রশ্ন, তোমরা রেডি রাখো। পশ্চিমবঙ্গের 90% স্কুলে এই প্রশ্নটাই দেওয়া হবে। সেটা হলো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় ঝড় বৃষ্টির বর্ণনা দাও। কলিঙ্গ দেশে যে 7 দিন যাবৎ প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল তার বর্ণনা তোমরা খুব ভালো করে রেডি রাখো, এটা আসার সম্ভাবনা প্রবল। নাম্বার 2, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির ফলে প্রজাদের দুরবস্থার বর্ণনা দাও। এই দুটো প্রশ্নের উত্তর 80% একই রকম। এই প্রশ্নটা যদি তোমরা রেডি রাখতে পারো বা এই দুটো, আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের 90 থেকে 95% স্কুলে এই দুটো প্রশ্নই আসতে চলেছে। তুমি বলতেই পারো স্যার 95% স্কুলে যদি এই দুটো প্রশ্ন আসে, বাকি 5% স্কুলের জন্য কিছু বলবেন না? একদম। যদি তোমাদের স্কুলে স্যার ক্লাসে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার নামকরণের সার্থকতা এটা পড়তে বলেন, তবে অবশ্যই এই প্রশ্নটাও তোমরা দেখে রাখবে। যদি স্যার এটা ক্লাসে না করান, সেক্ষেত্রে তোমরা করতে পারলে ভালো, না করতে পারলে স্কিপ করবে। এখান থেকে কেমন 3 নাম্বারের প্রশ্ন হতে পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, কলিঙ্গের সোঙরে সকল লোক যে জৈমিনী। জৈমিনীকে কলিঙ্গবাসীরা কেন তাকে স্মরণ করেছিল? এখান থেকে আরো একটি 3-এর প্রশ্ন দেওয়া হতে পারে যে, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। কোথাকার প্রজা? তাদের এমন আচরণের কারণ কি? এখান থেকে আরেকটি প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, দেবী চণ্ডীর আদেশ কে পান? তিনি কি করেছিলেন? এই যে প্রশ্নগুলো বললাম এগুলোই এখান থেকে গুরুত্বপূর্ণ। দেখো, শর্ট তো যে কোনো কিছুই আসতে পারে, তবুও তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ট আমি এখান থেকে বলে রাখছি, যেগুলো তোমরা একটু রেডি করে নিও। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তরটা হলো চণ্ডীমঙ্গল, অম্বিকামঙ্গল, অভয়ামঙ্গল, যে কোনো একটা লিখলেই হবে। কাব্যের আখেটিক খণ্ড। তোমাকে যদি প্রশ্ন করা হয় চারি মেঘের নাম লেখো, অষ্ট গজরাজের নাম লেখো, রেডি রাখবে। চিকুর কথার অর্থ কি? ঈশান শব্দের অর্থ কি? রেডি রাখবে। কলিঙ্গের কেউ কেন নিজের অঙ্গ দেখতে পায়নি?
তারপর সাপ যে ভেসে বেড়ায়, বুলে শব্দের অর্থ কি, রড় শব্দের অর্থ কি, জৈমিনী কে, এই প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে। তারপর প্রজা ভাবায় বিষাদ, প্রজারা কেন বিষণ্ণ, হরিৎ শব্দের অর্থ কি, প্রজা কেন চমকিত, এই রকম ছোট্ট ছোট্ট প্রশ্ন। তারপর তাল কোন মাসে হয়, এটা আমি বলবো না, কোন মাসে পড়ে থাকা তালের কথা বলা হয়েছে আমাকে কমেন্টে লিখবে। ব্যঙ্গ তর্কা শব্দের অর্থ কি, এই যে ছোট ছোট প্রশ্নগুলো বললাম, এগুলো রেডি রাখলেই চলবে। এবার গল্প ইলিয়াস। ইলিয়াস থেকে হিসেব অনুযায়ী মাত্র দুটো প্রশ্ন পড়লেই চলবে। এক, ইলিয়াসের ভাগ্য বিপর্যয়ের কাহিনী। দুই, ওই 50 বছর ধরে সুখ খুঁজে এতদিনে পেয়েছি। প্রশ্ন দুটো নানা রকম লাইন তুলে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। প্রথম তোমরা দেখে রাখবে ইলিয়াসের সর্বহারা হওয়ার কাহিনী, যে আসল অবস্থা বোঝার আগেই ইলিয়াস সর্বহারা হয়ে পড়ল, ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল, এই যে যে জায়গাটা রয়েছে, এইটা খুব ভালো করে পড়ো। এই প্রশ্নের উত্তর কোথা থেকে লিখবে জানো তো? ইলিয়াস তার অবাধ্য পুত্র ও পুত্রবধূকে বাড়ি থেকে বিতাড়ন করলো, তাদের গরু মোষ একটা বাড়ি দিল, তারপর মড়ক লাগলো, খাবার পাওয়া গেল না, এরপর কিরবিজরা চুরি করে নিয়ে গেল, এই সব হয়ে ইলিয়াস একেবারে সর্বহারা হয়ে পড়ল, এই জায়গাটা পড়বে। আর শামসেমা গিয়ে একটা জায়গায় গিয়ে বলছে যে 50 বছর ধরে সুখ খুঁজে এতদিনে পেয়েছি, বা অর্ধ শতাব্দী ধরে সুখ খুঁজে এতদিনে পেয়েছি, এই কথাটা কেন বললো, এই দুটো প্রশ্ন পড়বে। লাস্ট যে প্রশ্নটা আমি বললাম, ওই শামসেমাগি বলছে 50 বছর ধরে সুখ খুঁজে এতদিনে পেয়েছি, এইটা যদি পড়ো, আর একটা প্রশ্নের উত্তর তোমার অটোমেটিক্যালি রেডি হয়ে যাবে। সেটা কোনটা বলো তো? ওই যে রাতে ঘুমোতে পারি না, তার মাথায় রাতে কি কি দুশ্চিন্তা হতো। ইলিয়াসের স্ত্রী জানিয়েছিল যখন তারা ধনী ছিল একেবারেই সুখ ছিল না, রাতে ঘুমোতে পারতো না, বাড়িতে অতিথি আসলে কি খেতে দেবে, কি উপহার দেবে, শ্রমিকরা কাজ করছে না, ঘুমিয়ে থাকছে, তারপর ভেড়ি মেরে ফেললো কিনা, নেকড়েতে নিয়ে গেল কিনা, বাছুর টাছুর, এই সব দুশ্চিন্তা তার মাথায় থাকতো। এই জায়গাটা তোমাকে পড়তে হচ্ছে। এবং ইলিয়াস চরিত্র, এইটাও তোমরা কিন্তু দেখে রাখবে। এবার আসি ইলিয়াস গল্প থেকে কি কি শর্ট পড়বে। দেখো, শর্ট যে কোনো রকমের হতে পারে, তবুও কিছু কমন শর্ট আমি তোমায় বলি। ইলিয়াস গল্পের অনুবাদক কে, বাস্কির শব্দের অর্থ কি, ইলিয়াস কোথায় থাকতো বা ইলিয়াস কোন সম্প্রদায়ের মানুষ, উফা প্রদেশে থাকতো, বাস্কির সম্প্রদায়ের মানুষ, তার বিয়ের কত বছর পর তার বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার সময় তার সম্পত্তির পরিমাণ কি, ঈর্ষা শব্দের অর্থ কি, ইলিয়াসের প্রতিবেশীরা ঈর্ষা করে কি বলতো, ইলিয়াসের বাড়িতে কেউ আসলে তাকে কি দিয়ে বা কি খাইয়ে স্বাগতম জানানো হতো, ইলিয়াসের বাড়িতে মজুর এবং মজুরানীরা তারা কি কি কাজ করত, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল কেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর আহ, অতিথিরা বিস্মিত বা হাসবেন না, এটা তামাশা নয়, লাস্টের দিক থেকে এই লাইনগুলো কেন বলা হয়েছে, এইরকম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো প্রশ্ন ইলিয়াস গল্প থেকে দেওয়া হতে পারে। তাছাড়া ইলিয়াসের স্ত্রীর নাম কি, ইলিয়াস এবং তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে গ্রীষ্মে এবং শীতে কি কি কাজ করত, কুমিস কি, এই ধরনের টুকরো টুকরো প্রশ্ন তোমাকে কিন্তু রেডি রাখতে হবে। আমার প্রশ্ন তোমার জন্য, যেটার উত্তর তোমাকে আমায় কমেন্টে লিখে জানাতে হবে, সেটা হলো ইলিয়াসের বাড়ি কোথায় ছিল। দেখি তো কজনের মনে আছে, এক্ষুনি কমেন্ট লেখো। আর হ্যাঁ, তোমাদের জন্য এই গল্প কবিতাগুলোর আলোচনা আমি করে দিয়েছি, যারা সেই আলোচনা দেখতে চাও ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে থাকা লিঙ্কে অবশ্যই ক্লিক করে নিও। একটা টিপস তোমাদের গোপনে বলে রাখি, ক্লাস টিচাররাই যেহেতু প্রশ্ন করবেন, তাই ক্লাসে স্যার যে যে প্রশ্ন পড়িয়েছেন তোমার স্কুলে, সেটা তোমার স্কুলের জন্য গুরুত্বপূর্ণ। আমি বলছি যে প্রশ্নগুলো, এর মধ্যে তোমাদের স্কুলে যদি কোনো প্রশ্ন ধরা হয় বা কোনো প্রশ্ন স্যার লিখতে দেন বা পড়তে বলেন, ধরে রাখবে সেটা বেশি গুরুত্বপূর্ণ। যাদের স্কুলে কিছুই বলেনি তারা এগুলোই ভালো করে করবে আমি যেগুলো বলছি, এবং যাদের স্কুলে আমি যেগুলো বলছি এর বাইরেও অন্যান্য প্রশ্ন বলেছে, তোমরা সেই অন্যান্য কিছু প্রশ্ন রেডি করে রেখো। এবার ধীবর বৃত্তান্ত, এটাকে অনেকেই তোমরা গল্প বলো, এটা আসলে গল্প নয়, এটা একটা নাট্যাংশ। এবার আসি এখান থেকে কি বড় প্রশ্ন পড়তে হবে, দু তিনটে। নাম্বার ওয়ান, ধীবর চরিত্র, খুব গুরুত্বপূর্ণ। নাম্বার টু, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, ধীবর আর রাজশালক কিভাবে বন্ধু হয়েছিল, এই জায়গাটা। আর তুমি পড়বে ধীবর আংটি পাওয়ার ব্যাপারে কি বলেছিল,
যে আংটিটা ধীবর কিভাবে পেয়েছিল, সেই জায়গাটা এটা তিনি দিতে পারে। এছাড়াও আর একটা প্রশ্ন তোমাদের মাঝারি প্রশ্ন হিসেবে দেওয়া হতে পারে, সেটা হলো আংটিটা রাজার খুব প্রিয় ছিল। এই প্রসঙ্গে আংটিটা কেন রাজার প্রিয়, আর রক্ষীরা কি বলেছে, রাজশ্যালক কি বলেছে, এটা মনে রাখবে। এই হচ্ছে ধীবর বৃত্তান্ত থেকে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। শর্ট কোশ্চেন এখান থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ। ধীবর বৃত্তান্ত নাট্যাংশের মূল গ্রন্থের নাম, খুব ইম্পর্টেন্ট, অভিজ্ঞান শকুন্তলম। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কি বাংলায় অনুবাদ করেন? শকুন্তলার সখীর নাম কি? শকুন্তলাকে কে কি অভিশাপ দিয়েছিল? শকুন্তলা কোথায় থাকতো বা কার তপবনে থাকতো? শকুন্তলার আংটি কোথায় হারায়? ধীবরের বাড়ি কোথায়? উত্তরটা আমাকে কমেন্টে লেখো, প্রচুর স্কুলে আসবে এটা। এখান থেকে আরো একটা উত্তর কমেন্টে লিখবে যে শকুন্তলার যখন বিয়ে হয় মহর্ষি কর্ণ তখন কোথায় ছিল? এই প্রশ্নটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটার উত্তর লিখবে। ধীবরের দেহকে কি কি দিয়ে খাওয়ানোর কথা বলা হয়েছে? তারপর ধরো প্রভু অনুগৃহীত হলাম, বক্তা কিভাবে কেন এই কথা বলেছেন? কে প্রথম রক্ষী, দ্বিতীয় রক্ষীর নাম কি? কে ধীবরের দিকে হিংসায় ভরা দৃষ্টিতে তাকায়? তারপর ধীবরের দেহকে কাকে কাকে দিয়ে খাওয়ানোর কথা বলা হয়েছে? এরপর ধরো ধীবর কি কি দিয়ে মাছ ধরতো? ধীবর তার পেশা সম্পর্কে একটা কথা বলেছিল, ওই যে লাইন, বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন, ওই জায়গাটা। এইরকম টুকরো টুকরো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তারপর ধীবরের গাত থেকে কিসের গন্ধ আসছিল, তাই তাকে কি বলা হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু হলেও দেখে রাখবে। এবার আসবো আমরা কবিতা নোঙর। নোঙর কবিতা থেকে একটাই বড় প্রশ্ন, যাই আসুক ঘুরিয়ে ফিরিয়ে তাই তোমরা লিখে আসতে পারবে। নোঙর কবিতা থেকে জাস্ট কবিতার বিষয়বস্তু এবং এর তাৎপর্য এইটা পড়ে রাখলেই তুমি উত্তর দিতে পারবে। এখান থেকে কেমন প্রশ্ন হতে পারে? নোঙর কবিতায় মানব জীবনের বা কবি জীবনের কোন সত্য ধরা পড়েছে, এরকম প্রশ্ন দিতে পারে, বা এর তাৎপর্য লেখ দিতে পারে। এখান থেকে কিছু প্রশ্ন বলি, যে সারা রাত মিছে দাঁড় টানি, দাঁড় টানাকে কেন মিছে বলা হয়েছে? তবু দাঁড় টানি, তবু শব্দটি কেন ব্যবহৃত হয়েছে? এগুলো কিন্তু মাঝারি প্রশ্ন হিসেবে বলছি। এইরকম কিছু প্রশ্ন তোমাকে দেওয়া হতে পারে। শর্ট কোশ্চেন, কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? নোঙর এবং নৌকো কিসের প্রতীক? আচ্ছা, কবিতার মূল কাব্যগ্রন্থের নামটা আমাকে কমেন্টে লেখো তো। এই কবিতায় নৌকা সংক্রান্ত 4টি বস্তুর নাম লেখো, বা আলাদাভাবে দিতে পারে পালকি, মাস্তুল কি, নোঙর কি, নোঙর শব্দের আর কি অর্থ, কাছি শব্দের অর্থ কি, এগুলো। কবি কোন দিকে তাকিয়ে দিকের নিশানা করেন? প্রতিবার তিনি দাঁড়ের নিক্ষেপে কি শোনেন? তারপর ফুলে ফুলে ওঠে, কি ফুলে ফুলে ওঠে? তারপর জোয়ারের ঢেউ কি করে, ভাটার শোষণ কি করে? এরকম ছোট্ট ছোট্ট লাইন। কবি কোথায় পাল বাঁধেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর বললাম যে কোন দিকে তাকিয়ে দিকের নিশানা করেন। কবির তরি ভরা কি রয়েছে, পণ্য রয়েছে, নোঙর কোথায় পড়ে গিয়েছে? এই রকম ছোট ছোট প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাকে করা হতে পারে। আমাদের ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখে নিও। আজকের আলোচনা কেমন লাগছে? যদি ভালো লাগে সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না। আবারও বলি, কিছু কিছু স্কুলে চিরাচরিত প্রশ্নের বাইরে গিয়ে একটু কঠিন প্রশ্ন করা হয়। যেমন একটা উদাহরণ বলি, কিছু কিছু স্কুলে যদি তোমাদের স্কুলে এই প্রশ্নটা করায় তাহলে করবে। যেমন যে ধীবর বৃত্তান্ত নাটকে তৎকালীন সমাজ ব্যবস্থার কি পরিচয় পাওয়া যায়? ধীবর বৃত্তান্ত নাটকে রক্ষী এবং ধীবরের কথোপকথনের মধ্যে দিয়ে রক্ষীদের চরিত্রের কোন দিক ফুটে উঠেছে? এইরকম একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন তোমাদের কিন্তু করা হতে পারে। এবার লাস্ট, দাম গল্প, আমার খুব প্রিয় গল্প। জাস্ট দুটো প্রশ্ন, আশা করি এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় উপকৃত হবে। দাম গল্প থেকে প্রথমেই পড়ো একটা 3-এর প্রশ্ন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। এই কথাটা বক্তা কখন বলেছে, এর তাৎপর্য। আরেকটা 3-এর প্রশ্ন বলি, সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। সুকুমার যে বক্তৃতা করেছিল, কোথায় করলো, কটা কোটেশন নিল, সেই জায়গাটা। এবং এখান থেকে বড় প্রশ্ন একটাই, দাম গল্পে ছাত্র শিক্ষক সম্পর্কের যে ছবি ফুটে উঠেছে আলোচনা করো, বা দাম গল্পটি ছাত্র শিক্ষক সম্পর্কের দলিল আলোচনা করো। দেখবে লাস্টের দিকে কিছু লাইন আছে, স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, এ লজ্জা আমি বইব কি করে। এই যে এইরকম কিছু লাইন আছে, এইরকম লাইন তুলেও তাৎপর্য চাওয়া হতে পারে। অর্থাৎ কথক সুকুমারের যে অনুশোচনা হলো
সেইটা কিন্তু তোমাকে ভালো করে রেডি রাখতেই হচ্ছে। তাছাড়া এখানকার চড়ুই পাখিও আর কি, কলকাতার চড়ুই পাখিও গ্রামে গিয়ে রাজহংসের সম্মান লাভ করে, এই জায়গাগুলো এইগুলো একটু দেখে রাখবে। এখান থেকে শর্ট কেমন হতে পারে, যে গল্পকথকের নাম কি, স্কুলে কি বিভীষিকাই ছিলেন ভদ্রলোক, কাকে কেন বলা হয়েছে, চক ভেঙে গেলে মাস্টার মশাই বা খড়ি ভেঙে গেলে কি করতেন, প্লেটোকে উনি তা পারতেন বা তা উনি পারতেন, মানে উনি কি পারতেন, ওই ছাত্রছাত্রীদের যারা পারছে না তাদের পা ধরে উনি পুকুরে ফেলে দিতে পারতেন, ওই জায়গাটা। তারপর যে স্বপ্নটা দেখতো সুকুমার, সেই জায়গাটা। এটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কোনটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সুকুমার যে লিখেছিল গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, এটার তাৎপর্য। বা সুকুমার পত্রিকাতে কি লিখেছিল। তারপর ওই যে বললাম চড়ুই পাখির প্রসঙ্গটা, তার বক্তৃতার প্রসঙ্গটা, পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময় চোখ কপালে তুলেছিল কেন। এই রকম টুকরো টুকরো ছোট ছোট প্রশ্ন তোমরা দেখে রেখো, কেমন? তাহলে গল্প কবিতা থেকে কি কি পড়তে হবে আশা করি আমি তোমাদের বুঝিয়ে বলতে পারলাম। এবার আসি ভাব সম্প্রসারণ। দেখো, ভাব সম্প্রসারণ হাজার হাজার লাখ লাখ হতে পারে, এটার কোনো সাজেশন হয় না। তবে একটা জিনিস আমি বলতে পারি, ক্লাসে স্যারেরা যেগুলো করিয়েছেন সেগুলো একটু ভালো করে তুমি রেডি করবে, তার মধ্যে থেকেই কমন পাবে। আর যাদের স্কুলে কিছুই বলেনি তাদের তোমাদের স্কুলের যে ব্যাকরণ বই, সেখানে যে ভাব সম্প্রসারণ গুলো আছে সেগুলো একটু দেখে রাখতে হবে। তাই তোমাদের স্কুলে যেগুলো করাচ্ছে সেগুলো প্র্যাকটিস করো। আর সবার উপরে মানুষ সত্য আর জীবে প্রেম করে যেই জন, এই দুটো খুব ভালো করে রেডি রাখবে। এটা মোটামুটি দেখা যায় 50% স্কুলে এই দুটোর মধ্যে থেকে একটা কিন্তু কমন থাকে। এবার তুমি বলতে পারো ব্যাকরণের সাজেশন বলুন। সত্যি কথা বলতে ব্যাকরণের কোনো সাজেশন হয় না, ক্লাসে স্যার যা যা পড়িয়েছেন সেগুলো তোমাকে পড়তে হবে। তবে আমি একটু হেল্প করতে পারি তোমাকে, বিভিন্ন ব্যাকরণ বইও আলাদা স্কুলের দেখবে, ধ্বনি বর্ণের পার্থক্য, তারপর স্বরধ্বনি কয়টি, ব্যঞ্জনধ্বনি কয়টি, অযোগবাহু বর্ণ কোনগুলো, প্লুতস্বর কোনগুলো, তারপর মৌলিক স্বরধ্বনি কোনগুলি, তারপরে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন নিয়ম, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি, এই যে যেগুলো রয়েছে, সমীভবন, বিষমীভবন, ধ্বনি পরিবর্তনের কারণ, ক্লাসে যা যা করিয়েছে এগুলো তোমরা পড়বে। তারপর প্রত্যয় নির্ণয় কিছু শিখবে, ধাতু প্রত্যয়, যে অধ্যায়টা এটা যদি স্কুলে থাকে তাহলে ভালো করে দেখতে হবে। প্রত্যয় কত প্রকার, কি কি, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য, এগুলো কিন্তু একটু হলেও দেখতে হবে। মোট কথা, ব্যাকরণ বইয়ে তোমাদের যে স্কুলের পাঠ্য ব্যাকরণ বই, সেখানে অনুশীলনীতে যা যা আছে সেই টপিকগুলো একটু হলেও তোমাকে পড়তে হচ্ছে। থাকছে বোমযাত্রীর ডায়েরি, এটা থেকে শর্ট প্রচুর পড়তে হয়, তোমরা নিজের মতো করে শর্ট প্রচুর পড়বে। যে বড় প্রশ্নগুলো হতে পারে, শঙ্কুর ডায়েরির অন্তিম পরিণতি কি হলো, শঙ্কুরা যে গ্রহে গিয়ে পৌঁছেছিল সেই গ্রহের বর্ণনাটা একটু পড়বে, মঙ্গল কিভাবে অমঙ্গল হয়, শঙ্কু যেদিন রকেট তৈরি করে সেই দিন তিনি ভাবছে ভেলোসিলিকা নেব না ট্যান্ট্রাম নেব, সেই বিদূষিকর না না হ্যাঁ হ্যাঁ করছিল, সবুজ নীল আলোর বিস্ফোরণ হলো, ওই জায়গাটা। মহাকাশে রাজা বাদশাহীদের আতশবাজির খেলা, একটা লাইন আছে, এই জায়গাটা। এই জায়গাগুলো থেকে কিন্তু স্কুলগুলোতে বিভিন্ন প্রশ্ন করা হয়। এটাও আমি বলবো স্কুলে যা যা বলেছে পড়বে, তবে মঙ্গলে অমঙ্গলের বর্ণনা, মঙ্গলীয় সেনারা কিভাবে আর কি ধাওয়া করেছিল, তারপর শঙ্কু একদিন ঘুমিয়েছিলেন তখন একটা উল্কাপাত দেখলেন, তারপর তার গুলঞ্চ গাছের ফুল বদলে গেল, ওই ঘটনাটা, এই জায়গাগুলো একটু দেখতে হবে। তারপর খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, শঙ্কুর ডায়েরির বিশেষত্ব কি কি ছিল, এইটা পড়বে। ডায়েরি কার কাছ থেকে পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি ছোট ছোট প্রশ্ন যেগুলো আছে এগুলো তোমরা একটু দেখে রেখো। ডেট গুলো দেখবে, যে কোন দিন একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, কত তারিখ থেকে শঙ্কু ডায়েরি লেখা শুরু করলো, কত তারিখে ওনারা আর কি রকেটে চললো, তারপর কত ওজন নেওয়া যেত, দিনে ডাকাতি কাকে বলে, ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমরা একটু দেখে রাখবে। তাহলে আশা করছি নবম শ্রেণীর বন্ধুদের জন্য আমি একটা গাইডলাইন দিতে পারলাম যে কোন কোন অংশ তোমাদের পড়তে হবে। তবে মনে রাখতে হবে, সাজেশন শেষ কথা বলে না, শেষ কথা বলে তোমার প্র্যাকটিস। তুমি যদি ভালো করে প্র্যাকটিস না করো, তোমার হাতে প্রশ্ন দিয়ে দিলেও না, পরীক্ষার দিন দেখবে তুমি কিছুই কমন পাচ্ছ না। তাই আমি বলবো, সাজেশন নয়, আগে আমাদের ক্লাসগুলো ভালো করে পড়ো, ক্লাসগুলো করা থাকলে তারপর সাজেশন দেখো। কিছু না পড়ে শুধু সাজেশন পড়ে মিরাকেল কিছু করা যায় না। আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে রয়েছে, অবশ্যই দেখো, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। আশা করি আজকের ভিডিওটি দেখে তোমরা সমৃদ্ধ হয়েছো। আচ্ছা, আমাকে বলো তো,
মৌলিক স্বরধ্বনি কয়টি কমেন্টে লিখে জানিও। কেমন? আজকে চলি, দেখা হচ্ছে পরের ক্লাসে।